ভিডিও। আচ্ছা, আজকে আমরা 4th সেমিস্টারে কোর পেপার 10 এর হচ্ছে আরণ্যক উপন্যাস। এই আরণ্যক উপন্যাসটা আমরা আলোচনা করব। এই উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানুষ ও প্রকৃতির যে সম্পর্ক কেমন হওয়া দরকার এবং মানুষ আর প্রকৃতির যে সম্পর্কের নিবিড়তর যে সূত্র, তাতে তিনি এই গ্রন্থে সুন্দর করে তুলে ধরেছেন। এই উপন্যাসটি পড়তে গিয়ে দেখা যায় ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার নিজের কণ্ঠে অর্থাৎ নিজের দৃষ্টিভঙ্গিতেই তিনি কি করেছেন, প্রকৃতি ও মানুষের নানা চিত্রের কথা, নানা ঘটনার কথা তিনি তুলে ধরেছেন। এই উপন্যাসটি যে প্রেক্ষাপটে লেখা হয়েছে সেটা হলো ভাগলপুরের পূর্ণিয়া জেলা, অর্থাৎ পূর্ণিয়া জেলা এবং ভাগলপুরের মাঝামাঝি সেই একটি জায়গায় একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলটির আবার দেখা যায় নানা ধরনের নাম আছে। সেই জঙ্গলটি গঠিত হয়েছিল আজমাবাদ, ফুলকিয়া, বৈহার ও পাশাপাশি আরো কয়েকটি অঞ্চল নিয়ে সেই এলাকাটি মানে সেই জঙ্গলটির কথা বা জঙ্গলটিকে কেন্দ্র করে এই উপন্যাসটি লেখা হয়েছে। তো এই উপন্যাসের লেখক তিনি ম্যানেজার হিসাবে সেই জঙ্গল মহলকে দেখতে গিয়ে তিনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তিনি যেভাবে মানুষ ও প্রকৃতিকে দেখেছেন, তাকেই তিনি দারুণভাবে এই উপন্যাসে তুলে ধরেছেন। এই উপন্যাসে মানুষের কথা, প্রকৃতির কথা তুলে ধরতে গিয়ে লেখক তো কখনো সরাসরি উপন্যাসে নিজেই একেবারে চরিত্র হয়ে বলতে পারে না, সেই জন্য তিনি একটা চরিত্র দাঁড় করিয়ে দিয়েছেন এই উপন্যাসে। সেই চরিত্রটির নাম হচ্ছে সত্যচরণ, অর্থাৎ সত্যচরণই হলো লেখক। লেখক সেই সত্যচরণের দৃষ্টি দিয়ে, সত্যচরণের কথনের মধ্য দিয়ে নিজের মনের কথাকে, নিজের অবস্থাকে তিনি তুলে ধরেছেন। এই উপন্যাসে আজকে যে বিষয়টায় আমরা এর আগে এই উপন্যাসে কিভাবে লেখক ম্যানেজার হিসাবে এই উপন্যাসে এলেন, অর্থাৎ আমরা দেখেছি এই উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন কলকাতা শহরে তিনি বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, এমন সময় একদিন তার এক বন্ধুর দেখা। সেই বন্ধুর নাম হচ্ছে অবিনাশ। সেই অবিনাশের সঙ্গে যখন তার দেখা হয়, সেই বন্ধু তাকে দেখা যাচ্ছে অযাচিতভাবে তাকে তাদের এই অরণ্যভূমি বা জঙ্গল মহলের কি করে, জঙ্গল মহলের ম্যানেজার হিসেবে তাকে সেখানে পাঠায়। তো সেই জঙ্গল মহলে এসে প্রথম দিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম দিকে যখন তিনি ম্যানেজার হিসাবে এলেন কলকাতা শহর থেকে, তিনি এই অরণ্য অঞ্চলে এসে দেখা যায় নতুন পরিবেশ, নতুন প্রকৃতি, সেখানে এসে প্রথম দিকে তার ভীষণ অস্বস্তি হলো। এতটাই ঠান্ডা তার মনে হয়েছিল যে আমি অবিনাশকে বলে এই কাজ থেকে অব্যাহতি দেব এবং এখানে আমার পক্ষে থাকা সম্ভব নয়, আমি কি করব, এখান থেকে আবার কি চলে যাব, শহরে চলে যাব, এটা তার মনে হয়েছিল। কিন্তু আস্তে আস্তে তিনি যখন কাছারি বাড়িতে বসে এবং কাছারি বাড়ির যে মুহুরী এবং আরো অন্যান্য যে সদস্য, তাদের সঙ্গে তিনি যখন আস্তে আস্তে পরিচিত হচ্ছেন, পরিচিত হতে হতে দেখা গেল প্রকৃতি তার কাছে, মানুষ তার কাছে অন্য একটি রূপে, অন্য একটি মাত্রায় যেন তার চোখে উদ্ভাসিত হলো। সেই ঘটনাটি এই উপন্যাসের প্রথম থেকেই বিভূতিভূষণ সেই সত্যচরণের দৃষ্টি দিয়ে, সত্যচরণের কথনের মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। তো এখানে আজকে আমরা তিনটি বিষয়, মূল তিনটি ঘটনায় এখানে আমরা আলোচনা করব। এই তিনটি বিষয়ের মধ্যে একটি হলো লেখক একদিন মানে সেই দেখা যাচ্ছে সেই অরণ্য অঞ্চলে আছেন, নানা জায়গায় ঘুরছেন, সেখানে দেখা যাচ্ছে সেই অরণ্য অঞ্চলের পূর্ব দিকে কুশি নদী, তার হচ্ছে 7-8 মাইল দূরে মোহনপুরা ফরেস্ট, কিছু দূর গেলে হচ্ছে ফুলকিয়া, বৈহার, টুলিয়া, এরকম যে অরণ্য মানে অরণ্যভূমির এক একটা জায়গা তিনি প্রায় সব জেনে গেছেন কোথায় কি আছে। দেখা যাচ্ছে তিনি যে সময় গেছেন তার থেকে প্রায় 6-7 মাস পরে হঠাৎ করে গ্রীষ্মকালে প্রচন্ড একটা দাবদাহ শুরু হয়
এই দাবদাহর কারণে দেখা যাচ্ছে জলসংকট দেখা দেয় সেই অরণ্য অঞ্চলে। এই জলসংকট কিভাবে দেখা যাচ্ছে জলসংকট কিভাবে অরণ্য অঞ্চলের মধ্যে সেখানকার মানুষের মধ্যে সেখানকার অরণ্য অঞ্চলের যে অন্যান্য প্রাণী জীবজন্তু আছে তাদের মধ্যে কি করে একটা হাহাকার সৃষ্টি করেছিল, সেটা কিন্তু বিভূতিভূষণ তার চোখ দিয়ে শুধু দেখেছেন সেটা নয়, দারুণভাবে তিনি উপলব্ধি করেছেন যে কি হতে পারে যদি জল না থাকে এবং সেই সময়কালে যে জলের কতটা কষ্ট ছিল। এবং জল এখন যেমন আমরা টিউবওয়েল বা আরো অন্যান্য যন্ত্রচালিত দেখা যাচ্ছে কল বসিয়ে সেখান থেকে আমরা জল কি করি সংগ্রহ করি, কিন্তু আগের যুগে অর্থাৎ বিভূতিভূষণ যে সময় এই উপন্যাস লিখেছেন সেই সময় কিন্তু এই ব্যবস্থাটা ছিল না। দেখো পড়তে গিয়ে তোমরাই অবাক হবে কি কি এখানে পাওয়া যাচ্ছে। এখানে লেখক লিখেছেন যে কয়েক মাস সুখে দুঃখে কাটিবার পর চৈত্র মাসের শেষ হইতে এমন একটা কাণ্ডের সূত্রপাত হইল যাহা আমার অভিজ্ঞতার মধ্যে কখনো ছিল না। পৌষ মাসে কিছু কিছু বৃষ্টি পড়িয়াছিল, তারপর হইতে ঘোর অনাবৃষ্টি দেখা দিল। মাঘ মাসে বৃষ্টি নাই, ফাল্গুনে না, চৈত্রে না, বৈশাখে না, সঙ্গে সঙ্গে যেমন অসহ্য গ্রীষ্ম তেমনি নিদারুণ জলকষ্ট, এই জলকষ্ট তৈরি হলো। তারপরে দেখা যাচ্ছে পূর্বে তাদের যেখানে কাছারি তার পূর্ব দিকে কি বলে ছিল কুশি নদী। এই কুশি নদী একসময় কি করতো, যখন জল থাকতো না তখন মানুষ দেখা যাচ্ছে যখন পুকুরে জল নেই, দেখা যাচ্ছে কুয়াতে জল নেই, তখন মানুষ এই নদীর উপর নির্ভর করতো। কিন্তু দেখা যাচ্ছে সে নদীতেও জল নেই। তারপরে দেখা যাচ্ছে সে আমাদের মহলের পূর্বতম প্রান্ত হইতে 7-8 মাইল দূরে বিখ্যাত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের উপরে সেখানে দেখা যাচ্ছে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে মিছি নদী। সেই মিছি নদীতেও কি হচ্ছে দেখা যাচ্ছে জল নেই। তাহলে প্রত্যেকটি এলাকায় মানে সেই অরণ্য অঞ্চলে যেখানে লেখক গেছেন সেই অরণ্য অঞ্চলে এবং পার্শ্ববর্তী যে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট সেখানেও জল নেই। তাহলে এই পুরো জঙ্গল মহল জুড়ে একটা কি তৈরি হয়েছে, একটা হাহাকার তৈরি হয়েছে। সেই বর্ণনা দিতে গিয়ে লেখক বলছেন একদিন দুপুরের পরে কাছারির পিছনে একটা হরিতকি গাছের তলায় স্বল্প ছায়ায় দাঁড়াইয়া আছি, হঠাৎ চারিধারে চাইয়া মনে হইল দুপুরের এমন চেহারা কখনো দেখিত নাই, এ জায়গা হইতে চলিয়া গেলে আর কোথাও দেখিব না। আজন্ম বাংলাদেশের দুপুর দেখিয়াছি, জ্যৈষ্ঠ মাসের হর রৌদ্র ভরা দুপুর দেখিয়াছি, কিন্তু এ রুদ্র মূর্তি তাহার নাই। অর্থাৎ এতটাই গরম মানে এতটাই ভয়াবহ একটা কি হয়েছে, দেখা যাচ্ছে গ্রীষ্মকাল শুরু হয়েছে। সেখানে বলছেন লেখক এই পরিস্থিতিতে সূর্যের এতটাই দাবদাহ, বলছেন ক্যালসিয়াম পুড়িতেছে, হাইড্রোজেন পুড়িতেছে, লোহা পুড়িতেছে, নিকেল পুড়িতেছে, কোবাল্ট পুড়িতেছে। তাহলে এরকম একটা যদি পরিস্থিতি হয় সেখানে যদি জল না থাকে তাহলে মানুষের মধ্যে কিরকম হাহাকার তৈরি হতে পারে। বলছেন কাছারি হইতে 3 মাইল দূরে একটি বন ঘেরা ক্ষুদ্র কুণ্ডলিতে সামান্য একটু জল ছিল। কুণ্ডিটাতে গর্ত বর্ষার জলে খুব মাছ হইয়াছিল বলিয়া শুনিয়াছিলাম, খুব গভীর বলিয়া এই অনাবৃষ্টিতেও তাতে জল একেবারে শুকাইয়া যায় নাই। কিন্তু সে জলে কাহারও কোনো কাজ হয় নাই। প্রথমত তার কাছাকাছি অনেক দূর লইয়া কোনো মানুষের বসতি নাই। অর্থাৎ দেখা যাচ্ছে তাদের কাছারি হইতে 3 মাইল দূরে একটা কুণ্ডি ছিল, অর্থাৎ ছোট্ট একটা কি ছিল পুকুরের মতো ছিল। তো সেই কুণ্ডিতে দেখা যাচ্ছে গত বছরে বেশ মাছ তারা ধরেছিল। তো সেই কুণ্ডিতে দেখা যাচ্ছে আশপাশ কোনো জনবসতি না থাকার দরুন সেই কুণ্ডিতে কিছু জল আছে, কিন্তু সেই জল মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। কেন? কারণ বলছে আহ তীরভূমি থেকে জল আর তীরভূমির মধ্যে অনেকটাই কাদা। দেখা যাচ্ছে জল যেখানে নেমে গেছে তার দেখা যাচ্ছে যে তীর সেখানে উঠতে গিয়ে মাঝের যে অংশটুকু তাতে প্রচুর পরিমাণে কাদা। সেজন্য কেউ যদি কলসি নিয়ে বা জল নিয়ে যদি উঠতে যায় তাহলে তার পক্ষে ওঠাটা অসম্ভব। সেজন্য সেখান থেকে কেউ জল সংগ্রহ করে না। সেজন্য লেখক বলেছেন কোমর পর্যন্ত বসিয়া যায়, অর্থাৎ জল নিয়ে যদি কেউ উঠতে যায় তাহলে সে কোমর পর্যন্ত বসিয়া যায়। কলসিতে জল পুড়িয়া পুনরায় তীরে উত্তীর্ণ হইবার আশা বড়ই কম। আর একটি কারণ এই যে জলটা খুব ভালো নয়। অর্থাৎ দেখা যায় তবুও যদি কাদা যতই কাদা হোক জলটা যদি খাবার উপযোগী হতো তাহলে হয়তো কি হতো মানুষ সেই জলটাকে নিত, কিন্তু বলা হচ্ছে সেই জলটা কি হচ্ছে খাবার মতো উপযোগী নয়, এমনকি স্নানের জন্য ব্যবহারের জন্য উপযোগী নয়।
লেখক বলছেন কেমন একটা যেন অপ্রীতিকর একটা ধাতব গন্ধ সেই জলটার মধ্যে। তো এইরকম একটা পরিস্থিতিতে একদিন সন্ধ্যায় পশ্চিমে বাতাস ও উত্তাপ কম হইয়া পড়িয়া গেলে ঘোড়ায় বাহির হইয়া ওই কুণ্ডিটার পাশে উঁচু বালিয়াড়ি ও বন ঝাউয়ের জঙ্গলের পথে উপস্থিত হইয়াছে। অর্থাৎ লেখক একদিন দেখা যাচ্ছে প্রচন্ড কয়েকদিন ধরে গরম, তো যেদিন একটু কি হলো, দেখা যাচ্ছে একটু গরমটা কমেছে এবং দেখা যাচ্ছে বেশ একটু হাওয়া বইছে। এরকম পরিস্থিতিতে তিনি ঘোড়া নিয়ে কি করেছিলেন, তিনি সেই পাশ দিয়ে, সেই কুণ্ডিটার পাশ দিয়ে যাচ্ছিলেন। কুণ্ডিটার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ভাবলেন তার ঘোড়ার হচ্ছে জল তেষ্টা পেয়েছে। তো তার কাছে যে জলটা আছে সেটা তিনি ভাবলেন এই জলটা আমি নষ্ট করব না, আমার হয়তো দরকার পড়তে পারে, সেজন্য এই কুণ্ডি থেকেই আমি ঘোড়াটাকে জল খাওয়াই। তো তিনি সেই ঘোড়াটাকে জল খাওয়ানোর জন্য নিয়ে গেলেন। তো সেখানে লেখক বলছেন, কাচারির খানিকটা জল বাঁচাইবার জন্য ভাবিলাম এখানে ঘোড়াটাকে একবার জল খাওয়াইয়া লই, যত কাদা হোক ঘোড়া ঠিক উঠিতে পারিবে। জঙ্গল পার হইয়া কুণ্ডির ধারে গিয়া এক অদ্ভুত দৃশ্য দেখিলাম। কুণ্ডির চারিধারে কাদার উপর ৮-১০টা ছোট বড় সাপ, অন্যদিকে ৩টা প্রকাণ্ড মহিষ একসঙ্গে জল খাইতেছে। সাপগুলি প্রত্যেকটা বিষাক্ত, করাত ও সংকুচিতি শ্রেণীর। অর্থাৎ তিনি দেখলেন সেই ভাবছিলেন তিনি ঘোড়াটাকে সেখানে জল খাওয়াবেন, গিয়ে দেখলেন সেই কুণ্ডির হচ্ছে সেই কাদার উপরে ৭-৮টা হচ্ছে সাপ এবং সাপগুলো হচ্ছে বিষাক্ত। অপরদিকে দেখা যাচ্ছে সেই কুণ্ডিতে ৩টা মহিষ কি হচ্ছে জল খাচ্ছে। লেখক অর্থাৎ সত্যচরণ তিনি বুঝতে পারেননি এই মহিষগুলো, তিনি ভেবেছেন এমনিতেই এই মহিষ, আমি তো, তিনি বলছেন যে এরকম মহিষ তো আমি কখনো দেখিনি, তাহলে এই মহিষগুলো এখানে কোথা থেকে এলো। তিনি বলছেন মহিষ দেখিয়া মনে হইল এই ধরনের মহিষ আমি আর কখনো দেখি নাই। প্রকাণ্ড এক জোড়া শিং, গায়ে লম্বা লম্বা লোম, বিপুল শরীর, কাছেও কোনো লোকালয় বা মহিষের বাথান নাই। তবে এ মহিষ কোথা হইতে আসিল, অর্থাৎ লেখকের কোনো ধারণাই ছিল না যে বন মহিষ হয়। হ্যাঁ, তো পরে তিনি যখন মুনীশ্বর সিং চাকলাদারকে জিজ্ঞেস করছেন যে এখানে আমি এই কুণ্ডিতে ৩-৪টা মহিষ দেখতে পেয়েছি, তখন সেই কি হচ্ছে মুনীশ্বর সিং যেন হাঁপ ছাড়িয়া বাঁচলেন। তিনি যেন বললেন, হনুমানজি খুব বাঁচিয়ে গিয়েছেন আজ, ও পোষা ভৈষ নয়, ও হলো আরণ, বুনো ভৈষ হুজুর। আরণ আমরা যেমন আমাদের হচ্ছে গরু মারা অরণ্যে যে মহিষগুলো থাকে আমরা কি বলি সেগুলোকে, বলতে পারো না? মাঝে মাঝে এদিকে বাইসন বের হয়, বলি তো, সে বাইসন হচ্ছে বুনো মহিষ। তো সেখানকার ভাষায়, সেখানকার মানুষের স্থানীয় ভাষায় কি হচ্ছে আড়ন। সেজন্য লেখককে তিনি বোঝালেন যে দেখো এরকম মহিষ এলে সেখানে হচ্ছে আপনি যদি ঘোড়ায় চড়েও ছুটতেন, কিন্তু মহিষগুলো যদি আপনার পিছনে তাড়া করতো তাহলে কিন্তু তার হাত থেকে বাঁচা খুব কঠিন ব্যাপার। তাহলে এইরকম একটা সিচুয়েশন কি হচ্ছে, অরণ্যের যে কতটা ভয়াবহ হতে পারে, একটা জঙ্গলের মধ্যে সাধারণ মানুষের জীবনযাপন কতটা ভয়াবহ হতে পারে, সেটা কিন্তু এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন। আমরা পরের আর একটা বিষয়ে যাব। আমরা দেখলাম চৈত্র মাসে সেখানে কি হয়েছে, সেখানে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ। তারপরে দেখা যায় বৈশাখ মাসে, এবার যে আষাঢ়ের, বৈশাখ মাসের বৈশাখ জ্যৈষ্ঠ কাটিয়ে গিয়ে আষাঢ় পড়িল। হ্যাঁ, আমরা দেখেছি সেখানে চৈত্র বৈশাখ মাস। তো এবার দেখা যাচ্ছে আষাঢ়ে যখন পড়ছে, আষাঢ়ে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। তো আষাঢ়ের সময় একটা সেখানে অনুষ্ঠান হয় কাচারিতে, সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে পুণ্যাহ উৎসব। পুণ্যাহ, এই কথাটা তোমরা হয়তো শুনে থাকবে। পুণ্যাহ শব্দের অর্থ হচ্ছে জমিদাররা যখন কাচারিতে কি করত, খাজনা সংগ্রহ করত, তখন তার যে প্রজাবর্গ, সে প্রজাবর্গরা তাকে খাজনা দেওয়ার জন্য আসতো, এসে কি হচ্ছে জমিদারকে খাজনা দিত। তার উপলক্ষে যে উৎসব, এই উৎসবকে বলা হতো পুণ্যাহ উৎসব, অর্থাৎ খাজনা উপলক্ষে যে উৎসব, সেই উৎসবটাকে বলা হয় পুণ্যাহ উৎসব। তো এই উৎসবের সময় লেখক এখানে যে বিষয়টা বলার, তিনি বলেছেন যখন এই উৎসবটা হয়েছে তখন দেখা গেল যে তিনি একটা কথা বলছেন যে এখানকার মানুষরা এতটাই গরিব, এতটাই গরিব যে হচ্ছে এরকম গরিব আমি বাংলাদেশে কখনো দেখি নাই। এবং বলছেন এখানকার যারা অবস্থা সম্পন্ন মানুষ, অর্থাৎ তিনি বিহারের ভাগলপুর এবং পূর্ণিয়ার এই এলাকায় যখন বসবাস করছেন, তিনি বলছেন এখানে যারা অবস্থা সম্পন্ন মানুষ
সেখানে আমাদের বাংলাতে যারা দরিদ্র মানুষ তাদের অবস্থাও বেশ ভালো। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, এদেশের খাওয়ানোর কোনো হাঙ্গামা নেই, এত গরিব দেশ যে থাকিতে পারে তাহা আমার জানা ছিল না। বাংলাদেশ যতই গরিব হোক, এদের দেশের সাধারণ লোকেদের তুলনায় বাংলাদেশের গরিব লোকেও অনেক বেশি অবস্থাপন্ন। ইহারা এই মুষলধারে বৃষ্টি মাথায় করিয়া খাইতে আসিয়াছে চীনা ঘাসের দানা, টক দই, ভেলিগুড় ও লাড্ডু। অর্থাৎ সেখানে যে পুণ্যাহ যে উৎসব করা হয়েছে, সেই উৎসবে কি কি আয়োজন করা হয়েছে বলছে, চীনা ঘাসের দানা। চীনা ঘাস আমিও দেখিনি, তোমরা কেউ দেখে মানে দেখোনি এটা নিশ্চিত আমি, এখন এটা পাওয়ার কথা নয়। চীনা ঘাস আর হচ্ছে টক দই, ভেলিগুড়, লাড্ডু, এই কয়টা জিনিস মানে আমাদের বাঙালিদের হলে কি হবে, আমাদের ভালো খাবার দাবার থাকবে, সেখানে বাঙালিরা যেতে চায় না, অথচ তারা এই চীনা ঘাসের দানা, টক দই, ভেলিগুড় খাবার জন্য সেখানে মানুষরা দলে দলে এসেছে। কি হচ্ছে, শুধু মানুষরাই আসেনি, তাদের সঙ্গে কারা এসেছে, তাদের সঙ্গে ছেলে মেয়ে যারা আছে সবাই চলে এসেছে। তো তাদের গল্পকার মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাসে বলেছেন যে তারা শুধু চীনা ঘাসের এই দানা এবং একটু গুড় আর একটু হচ্ছে লাড্ডু পেয়ে তাদের যে খুশি, এই খুশি দেখে তিনি যেন জীবনকে অন্যভাবে উপলব্ধি করতে পারছেন। অর্থাৎ সাধারণ কিছু পেলেও যে মানুষ খুশি হতে পারে এটা তিনি ভাবতেই পারেননি। এটা তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন একটা বিষয়, যে বৃষ্টির মধ্যে কোন রকমে তো ব্রাহ্মণ ভোজন একরকম চুকিয়া গেল। বৈকালের দিকে দেখি ঘোর অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে অনেকক্ষণ হইতে 3টি স্ত্রীলোক উঠানে পাতা পাতিয়া বসিয়া ভিজিয়া চুপসি হইতেছে। সঙ্গে 2টি ছোট ছোট ছেলে মেয়েও, তাদের পাতে চিনার দানা আছে, কিন্তু দই বা ভেলি গুড় কেহ দিয়া যায় নাই। তাহারা হা করিয়া কাচারির ঘরের দিকে চাহিয়া আছে। অর্থাৎ দেখা যাচ্ছে 3টি মেয়ে স্ত্রীলোক, তারা কি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ব্রাহ্মণ ভোজন অলরেডি হয়ে গেছে, তো সেখানে দেখা যাচ্ছে এই 3টি স্ত্রীলোক কি হচ্ছে, দাঁড়িয়ে আছে, তাদেরকে অলরেডি চীনা দানা অর্থাৎ চীনা ঘাসের দানা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা এখনো তাদের পাতে দই বা কি হচ্ছে ভেলিগুড়টা পড়েনি। তো দেখা যায় সেই মেয়ে মানে স্ত্রী লোকেরা কাচারির দিকে এমন ভাবে অবাক ভাবে তাকিয়ে আছে, বিভূতিভূষণ সেটা যখন দেখলেন তিনিও অবাক। তো তিনি এবার কি হচ্ছেন, এবার বলছেন যে যারা দায়িত্বে ছিল তাদেরকে বলছেন, পাটোয়ারিকে ডাকিয়ে বলিলাম, এদের কে দিচ্ছে, এরা বসে আছে কেন, আর এদের এই বৃষ্টির মধ্যে উঠোনে বসিয়াছেই বা কে? তো বলছেন, পাটোয়ারি বলল, হুজুর ওরা যাতে দোসাত, ওদের ঘরের দাওয়ায় তুললে ঘরের সব জিনিসপত্র ফেলা যাবে, কোনো ব্রাহ্মণ ছত্রিকি গঙ্গতা সে জিনিস খাবে না, আর আর জায়গা বা কোথায় আছে বলুন, মানে তার বলছেন সবাই জায়গা বা মানে জায়গা কোথায় আছে, তিনি সে কথাটা বলতে চাইছেন যে এখানে আর ওদের কোথায় বসতে দেবো, প্লাস হচ্ছে ওরা জাতের দিক থেকে। তাহলে একটা জিনিস দেখো, আমরা আরেকটা জিনিস স্পষ্ট ভাষায় বুঝতে পারছি যে সেখানে মানুষের কি হচ্ছে, জাতপাতের দ্বন্দ্ব কতটা ছিল। তো দেখা যাচ্ছে হিন্দু হলেও সেখানে দেখা যাচ্ছে তারা ছোট সম্প্রদায়ের মানে জাতের দিক থেকে দোসাত, এই জাতির মানে এই শ্রেণীর বা সম্প্রদায়ের মানুষের আমি নাম আগে শুনিনি। তো এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসেই এই আমি নামটি পাই, দোসাত। দেখা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে যদি আমাদের দাওয়ায় বা উঠানে যদি তোলা হয় তাহলে সেই সমস্ত কিছু ফেলে দেওয়া হবে। তারপরের যে ঘটনাটা, ওই গরিব দোসাতদের মেয়ে কয়টির সামনে আমি গিয়ে নিজে বৃষ্টিতে ভিজিয়া দাঁড়াইতে লোকজনেরা ব্যস্ত হইয়া তাদের পরিবেশন করিতে লাগিল। সামান্য চিনার দানা, গুড় ও জল টক দই একজন যে পরিমাণে খাইল, চোখে না দেখিলে তাহা বিশ্বাস করিবার কথা নহে। এ ভোজন খাইবার জন্য এত আগ্রহ দেখিয়া ঠিক করিলাম দোসাতদের এই মেয়েদের নিমন্ত্রণ করিয়া একদিন খুব ভালো করিয়া সত্যকার সভ্য
খাদ্য খাওয়াইব। তাহলে এদের এই খাওয়া, এরা সাধারণ খাওয়ায় কিভাবে খেতে পারে, কতটা পরিমাণে খেতে পারে, লেখক দেখে যেন অভিভূত। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ, আমাদের এই দেশ, যেখানে গিয়েছে কত মানুষ, কত সম্প্রদায়, তাহলে মানুষের কত অভাব, কত দেখা যাচ্ছে কিভাবে মানুষের জীবন যাপন করে, তার কিন্তু একটা নিপুণ পরিচয় আমরা পাচ্ছি। আমরা ধরে নাও ঘরে যারা বসে আছি বা একটা অবস্থাপন্ন সম্পন্ন ঘরের মানুষ, তারা যখন আমরা বেরিয়ে আমরা গ্রামগুলোকে বা সাধারণ মানুষকে যখন পর্যবেক্ষণ করব, তখন দেখতে পাবো মানুষের জীবনের অবস্থায় কতটা মানুষ হাহাকারে ভুগছে, কতটা মানুষের জীবনযাপনে মানুষ কিভাবে দিন গুজরান করছে, এসব ভাবলে যেন গা কি হয়ে ওঠে, গায়ে যেন কাটা দিয়ে ওঠে। অর্থাৎ আমরা যেটা আছি বেশ আছি, আবার দেখা যাচ্ছে আরো কিছু কিছু মানুষ, তারা হয়তো মধ্যবিত্ত সাধারণভাবে তাদের জীবন চলছে, আরো কিছু মানুষ আছে তাদের জীবন যেন কোন রকম ভাবে টেনে টুনে চলছে। সুতরাং এই যে অবস্থাগুলো যখন আমরা রিয়ালাইজ করতে পারবো, তখন কিন্তু জীবনের যে এটাতে কি হবে বলতো, তোমাদের মনে এটা কি হতে পারে, তখন একটা উপলব্ধি হতে পারে যে আর পাঁচটা মানুষের জীবনের যখন এত দুর্দশা, এত কষ্ট, এত কঠিন ডুব, তখন আমরা যে অবস্থাটা পাচ্ছি সেই অবস্থাটাকে কাজে লাগানো দরকার। আমরা একটু ভালো আছি বলে আমরা সময়ের অপচয় করব, আমরা খাবারের অপচয় করব, এটা কখনো হতে পারে না। অর্থাৎ আমাদের দেশের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য যেন আমাদের প্রত্যেক মুহূর্তে শিক্ষা দেয় কি করে জীবনের মধ্যে কি হতে সংগ্রাম করতে হবে, আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে, এই বিষয়গুলো কিন্তু এই বর্ণনার মধ্য থেকে উপলব্ধি করা যায়। আর একটা বিষয় আমরা আজকে দেখব, আর 5-7 মিনিটের মধ্যে কেটে যেতে। আর একটা বিষয়, আমি যখন প্রথমে বললাম কি হচ্ছে জলতেষ্টা হয়েছিল, তারপরে পুণ্যাহ উৎসবের কথা বললাম। এবার একটা বলবো যে সেই সময় আমাদের এখন যেমন মহামারী, অতি মহামারী করোনা রোগের আবির্ভাব, সেখানে ঔষধের একটা দারুণ আকাল, ঠিক সেই সময়ে দেখা যাচ্ছে একটা করোনা হয়েছিল, মানে কলেরা হয়েছিল। সেই কলেরায় মানুষদের হাহাকার, কিভাবে ঘরে ঘরে মানুষ মরে যাচ্ছিল, তার কিছু দৃশ্য আমরা এখানে তুলে ধরবো। বলছেন যে সেবার শুয়োরমারি বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হইল। কাচারিতে বসিয়া খবর পাইলাম, শুয়োরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে, কুশি ও কলবলিয়া নদীর ধারে। প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। আমাদের একটা কোনো একটা দৃশ্য বা ঘটনার সঙ্গে এর জন্য একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই অতি মহামারীতে আমরা কিন্তু গঙ্গায় দেখেছি, কয়েকদিন ধরে টিভিতে দেখেছি, সেখানে কিন্তু মৃতদেহ ভেসে যাচ্ছে। তো সেই সময়কালে বিভূতিভূষণ সেখানে কলেরা দেখা দিয়েছে, কলেরার কারণে সেই মহামারী সৃষ্টি হয়েছে। সেই সময়েও মানুষরা কিন্তু মানুষের বিপদের পাশে দাঁড়ায়নি। সেজন্য দেখাচ্ছে এই ব্যাপারটাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দারুণ ভাবে এটাকে উপলব্ধি করেছেন, এটাকে তুলে ধরেছেন। তিনি সেজন্য বলেছেন, প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। একদিন শুনিলাম রাজুপাড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজুপাড়ে বলে একজন হচ্ছে এই সত্যচরণ, অর্থাৎ বিভূতিভূষণ যে ম্যানেজার, তার সেই ম্যানেজারেরই একজন মানুষ। সে কি হচ্ছে তার ছোট্ট একটা কুটির, সে 1 বিঘা জমি এসে চাষ করে এবং অনেকটা কি হচ্ছে কবি প্রকৃতির মানুষ, সেজন্য সে টুকটাক কি হচ্ছে একটু চিকিৎসা জানে বলে। তো রাজুপাড়ে সেখানে গিয়ে চিকিৎসা করিতেছে, রাজুপাড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজুপাড়ে যে চিকিৎসক তাহা জানিতেন না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ঔষধ নাড়াচাড়া করিয়াছিলুম বটে। ভাবিলাম এই সব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে গিয়া কিছু উপকার করিতে পারি। তাহলে লেখক দেখলেন এখানে ডাক্তার নেই, এখানে পর্যাপ্ত কোনো হাসপাতাল, তখন তো ডাক্তারের কোনো ব্যাপারে নেই, হাসপাতাল নেই, শুধু মানুষগুলো কি হচ্ছে খেয়ে না খেয়ে দিন দিন মরে যাচ্ছে। তো লেখকের অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মনে হলো, আমি যেহেতু একটু হোমিওপ্যাথিক জানি, তাহলে আমি গিয়ে যদি কি হচ্ছে একটু তাদেরকে সাহায্য করতে পারি। তো তিনি সেই রাজুর সঙ্গে সেখানে গিয়েছেন। সেখানে মানুষের যে কত দুর্দশা তার একটু ঘটনা আমরা তুলে ধরবো। দেখা যাচ্ছে রাজু ঔষধ দেয়, সবই দেখিলাম ধারে, সারিয়া উঠিলে দাম দিবে, এই নাকি করা হইয়াছে। অর্থাৎ রাজু যে তাদেরকে এখন বিনা পয়সায় ফ্রিতে গিয়ে সে ঔষধ দিচ্ছে, যদি তারা ভালো হয় তাহলে পরে তাকে দাম দেবে। কি ভয়ানক দারিদ্রের মূর্তি কুঠিরে কুঠিরে, সবই
খোলার কিংবা খড়ের বাড়ি। বলছেন সেখানে একটা দারিদ্র মানে বস্তির কথা যেহেতু বলেছে, শুয়োরমারি বস্তি অর্থাৎ বস্তি এরিয়া, সেখানে কি হয়েছে মানুষের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে অভাব। এবং সেই বাড়িগুলো বলছেন সবই খোলার, কিংবা খোলা বলতে আমরা ওই টিনের ওটাকে ছালা ঘর বলে আমাদের এই দিকটাতে। ছালা ঘর তোমরা হয়তো শুনে থাকবে, টিনের দিয়ে শেড দিয়ে, শুধু শেড থাকলো আর তার নিচে বেড়া দিয়ে থাকলো এই ঘর, এই ধরনের ঘরকে। তো এখানে সেই সময় কি বলা হচ্ছে, সবই খোলার কিংবা খড়ের বাড়ি, মানে খড় দিয়ে ছাওয়া বাড়ি, ছোট ছোট ঘর, জানালা নাই, আলো বাতাস ঢোকে না কোনো ঘরে, প্রায় সব ঘরেই দু একটা রুগী, ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুইয়া, ডাক্তার নাই, ঔষধ নাই, পথ্য নাই। অবশ্য রাজু সাধ্যমতো চেষ্টা করিতেছেন, না ডাকিলেও সব রোগীর কাছে গিয়া তাহার জড়িবুটির ঔষধ খাওয়াইয়াছেন। একটা ছোট্ট ছেলের রোগ শয্যার পাশে বসিয়া কাল নাকি সারা রাত সেবাও করিয়াছে, কিন্তু মরকের তাহাতে কিছুমাত্র উপশম দেখা যাইতেছে না, বরং বাড়িয়া চলিয়াছে। অর্থাৎ রাজু পারে সে তো কিছু হচ্ছে ওই জড়িবুটি দেয়, তাতে যে রোগ সারবে সেরকম কিছু ব্যবস্থা হচ্ছে না, তবুও সে কি হচ্ছে মানুষদের জন্য সেবা করে যাচ্ছে। এরকম একটা দারুণ একটা দৃশ্য রাজু আমায় ডাকিয়া একটা বাড়িতে লইয়া গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতায় চেটাইয়ে শুইয়া, বয়স 50-এর কম নয়, 17-18 বছরের একটি মেয়ে দৌড়ের গোড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে। রাজু তাহাকে ভরসা দিয়ে বলিল, কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন, আর ভয় নেই, রোগ সেরে যাবে। বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? মানে তার বলছে একটি 16-17 বছরের মেয়ে, সে কান্না করছে দুয়ারে বসে, আর কি হচ্ছে বাড়ির যে চাটাইয়ে হচ্ছে একটি 50 বছরের বয়স, 50-এর একটি হচ্ছে লোক দেখা যাচ্ছে তার কলেরা আক্রান্ত সে হয়েছে এবং সে পড়ে আছে। তো যেহেতু 50 বছর এবং 17-18 বছরের একটি মেয়ে কি হচ্ছে তার দোরগোড়ায় বসে কাঁদছে, তো লেখক ভেবেছিলেন, সত্যচরণ ভেবেছিলেন নিশ্চয়ই হচ্ছে সেই লোকটির বুঝি মেয়ে। কিন্তু দেখা গেল না। রাজু বলিল, না হুজুর, ওর বউ, অর্থাৎ ওই 50 বছর লোকটির হচ্ছে এই হচ্ছে মেয়েটি হলো তার বউ। কেউ নেই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গিয়েছে। অর্থাৎ মেয়েটি দেখা যায় তার মা আর মেয়ে ছিল, এবার মা হচ্ছে কোন রকম ভাবে মেয়েটিকে একজন কি হচ্ছে বিয়ে দিয়েই বা কোন রকম ভাবে পাত্রস্থ করেই তিনি কি হয়েছেন, মরে গেছেন। তো এইরকম একটা অসহায় মেয়ে, যার কেউ নেই, যার 50 বছরের স্বামী কি হয়েছে এবার রোগাক্রান্ত, সে তার কান্না ছাড়া আর কিছু নেই। তার থেকে আরো ব্যাপার, সেই মেয়েটির ঘরে দেখা যাচ্ছে দাওয়াতে কিছু ভাত ছিল, মানে পান্তা ভাত, সে ওটি খেত আর কি, মানে তার সকালবেলায় দেখা যাচ্ছে লেখক আর রাজু পারে সেখানে গেছে, তো ভাতটুকু খেত, এবং সেই ভাত থেকেই কলেরা ছড়াচ্ছে, মানে রুগীর ওখানে মাছি পড়ছে, আর ভাতে গিয়ে যদি পান্তা ভাতে গিয়ে যদি মাছি পড়ে তাহলে সেই মেয়েটিরও কলেরা হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে লেখক কি করেছে, তাকে ভাতটুকু খেতে বারণ করেছিল। সেই জন্য এখানে এই ঘটনাটা। সারাদিন রোগীর সেবা করার পরে দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোরাটি পাড়িয়া পান্তা ভাত দুটি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিত। বিষাক্ত অন্ন, যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রু ভরা চোখ দুটির দিকে চাইয়া শিহুরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বল ওকে, এ ঘরে খাবার রাখে। অর্থাৎ সেই বুড়োটাই যেখানে আছে, চাটাইয়ে পড়ে আছে, সেই ঘরেই সে একটু ভাত রেখেছে, সেই ভাতে হয়তো মাছি পড়ছে। সেজন্য লেখক যেহেতু শিক্ষিত সচেতন মানুষ, ডাক্তার না হলেও তিনি বুঝতে পেরেছিলেন যে এর থেকে কলেরা ছড়ছে, সুতরাং এই ভাতটি তাকে ফেলে দাও। সেজন্য মেয়েটিকে ভাতটি খেতে না দিয়ে ফেলে দিয়েছে। তারপরের দিন যে ঘটনাটা খুব ট্র্যাজিক হলো, দেখা যাচ্ছে সকাল 9টায় বালিকাটা মারা গেল। তারপরের দিন দেখা যাচ্ছে মেয়েটি মারা যাচ্ছে। লেখক বলছেন, আমি আর কি করিব, নিজে ডাক্তার নয়, স্যালাইন দিতে পারলে হইতো, এ অঞ্চলে তেমন ডাক্তার কোথাও নাই। সকাল 9টায় বালিকা মারা গেল, আর না থাকি আর আমরা না থাকিলে তাহার মৃতদেহ কেহ বাহির করিতে আসিত কিনা সন্দেহ। আমাদের অনেক তড়িৎ ও অনুরোধে জন 2 আহির চাষি বাঁশ লইয়া আসিয়া মৃতদেহ বাঁশের সাহায্যে ঠেলিতে ঠেলিতে নদীর দিকে লইয়া গেল। রাজু বলিল, বেঁচে গেল হুজুর, বিধবা বেওয়া অবস্থায়
তাতে ছেলে মানুষ কি খেত, কে ওকে দেখতো? বলিলাম, তোমাদের দেশ বড় নিষ্ঠুর রাজু, আমার মনে কষ্ট রহিয়া গেল যে আমি তাহাকে তার মুখের অত স্বাদের ভাত দুটি খাইতে দিই নাই। অর্থাৎ মেয়েটি যখন মরে গেল, লেখকের এখানে একটা আবেগঘন একটা সিচুয়েশন কাজ করেছে। বলছে মেয়েটি যখন মরে গেল, তার নিজে একটা অপরাধ বোধ মনে হয়েছে। কেন? কারণ আমি মেয়েটিকে কালকে সেই ভাতটুকু খেতে দেয়নি, আজকে কি হচ্ছে, মেয়েটিকে আমি বাঁচাতে পারলাম না, তাহলে সে ভাতটুকু যদি খেতে দিতাম তাহলে নিশ্চয়ই মনে হয় ভালো হতো। লেখকের এই একটা অপরাধ বোধ, একটা অনুশোচনা তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা এই আরণ্যক উপন্যাসের লেখকের বর্ণনায় আমরা তিনটি বিষয় দেখলাম। একদিকে হচ্ছে খরা অর্থাৎ জলকষ্ট, দ্বিতীয়ত দেখলাম পুণ্যাহ উৎসব, তৃতীয়ত আমরা তুলে ধরলাম সেখানকার যে মহামারী। এই তিনটি বর্ণনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাসে সেই দেখা যাচ্ছে জঙ্গল মহলে মানুষের যে দুর্দশা, মানুষের যে হাহাকার, এই দিকটি তিনি দারুণভাবে তুলে ধরেছেন। এর পরের ক্লাসগুলোতে সেই নিষ্ঠুরতা, হাহাকার বা কষ্টের মাঝেও অরণ্য প্রকৃতির মধ্যে কিভাবে সৌন্দর্য লুকিয়ে আছে, কিভাবে দেখা যাচ্ছে পূর্ণিমা রাতে পূর্ণিমার চাঁদ মানুষকে মোহিত করে, এবং সেখানকার মানুষগুলোর সহজ সরল ব্যবহার কিভাবে মানে সহজেই পাওয়া যায়, মানুষের মধ্যে অতিথি পরায়ণ বোধ, এই সব দারুণ ভাবে কি হচ্ছে লেখককে মুগ্ধ করেছিল, সেই বিষয়গুলো তিনি এই উপন্যাসে তুলে ধরেছেন। আজকে এই পর্যন্ত থাক। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো স্যার, বলো। বললাম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে হুম। আরণ্যক উপন্যাসটি কত সালে লেখা?